আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকে আমরা আমাদের জৈব রসায়নের সমানতার কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করব, যা প্রায়ই পরীক্ষায় আসে। চলুন শুরু করা যাক। তো প্রথম যে প্রশ্নটা হলো, নিচের কোন যৌগ আলোক সমানতা দেখাবে? তো এই প্রশ্নের অ্যান্সার করার জন্য আমাদের আলোক সমানতার শর্ত সম্পর্কে একটা ধারণা থাকতে হবে। তো আলোক সমানতার শর্তটা এমন: 1 নম্বর শর্ত, যৌগকে আলোক সক্রিয় হইতে হবে। 2 নম্বর, যৌগের মধ্যে কাইরাল কার্বন থাকতে হবে। 3 নম্বর শর্ত, যৌগের উপর আপতিত তল সমবর্তিত আলোকে ঘড়ির কাঁটার দিকে অথবা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরাতে হবে। আর 4 নম্বর শর্তটা, যৌগের দর্পণ প্রতিবিম্ব তার উপর অপরিস্থাপনীয় হতে হবে। তো এই যে 4টা শর্ত, আলোক সমানতার এমসিকিউ করার জন্য আমাদের 4টা শর্ত মাথায় রাখতে হবে না, যে কোনো একটা শর্ত মাথায় রাখলেই আমরা আলোক সমানতার এমসিকিউ এর অ্যান্সার দিতে পারবো। তো আমাদের 4টা শর্তের মধ্যে একটা শর্ত যেটা মাথায় রাখতে হবে সেটা হলো, যৌগের মধ্যে কাইরাল কার্বন থাকতে হবে। তো কাইরাল কার্বন হলো কার্বনের 4 যোজ্যতায় 4টি ভিন্ন পরমাণু বা মূলক যুক্ত থাকলে উক্ত কার্বনকে কাইরাল কার্বন বলে। মানে কার্বনের 4টা যোজ্যতায় যদি 4টা ভিন্ন পরমাণু বা মূলক যুক্ত থাকে, এই কার্বনের এই যোজ্যতায় একটা COOH যুক্ত আছে, আবার এই দিকে ধরো OH যুক্ত আছে, এই দিকে একটা H যুক্ত আছে, এই নিচে একটা CH3 যুক্ত আছে। অর্থাৎ কার্বনের 4 যোজ্যতায় 4টা ভিন্ন পরমাণু বা মূলক যুক্ত আছে বা যুক্ত যদি থাকে, তাহলে এই যে কার্বন, এই কার্বনটাকে কাইরাল কার্বন বলে। কাইরাল কার্বন বলে। তো এখন আমরা যখন একটা এমসিকিউ এর অ্যান্সার দিব, তখন কিন্তু 4টা অপশন থাকে। 4টা অপশনে কোন যৌগের মধ্যে কাইরাল কার্বন আছে সেটাকে আমাকে খুঁজে বের করতে হবে। তো প্রথম যে যৌগটা আছে, দেখা গেল COOH আছে, ঠিক আছে। তো কার্বনের H2N, মাঝের যে কার্বন তার উপরে একটা হাইড্রোজেন, নিচে একটা হাইড্রোজেন দিলে দুইটা CH, মানে দুইটা H রে বোঝাচ্ছে, আর এদিকে COOH। তো একই জাতীয় দুইটি পরমাণু থাকায় এই কার্বন অবশ্যই কি হবে না, কাইরাল কার্বন হবে না। তো দ্বিতীয় নাম্বার যেটা আছে সেটা যদি আমরা কমপ্লিট করি, একটু গাঠনিক সংকেত দিয়ে দেখি। তো মাঝের যে কার্বন আছে, হাইড্রোজেন দিব একটা, নিচে এই হাইড্রোজেনটা নিচের দিকে দিলাম, আর এই CH3টা উপরের দিকে দিলাম, আর এদিকে COOH দিলাম। তো দেখো এইখানে COOH, এখানে H, এখানে CH3, এখানে NH2। অর্থাৎ কার্বনের 4টা হাতে বা 4টা যোজ্যতায় 4টা ভিন্ন পরমাণু বা মূলক যুক্ত আছে। এই কারণে আমার এই কার্বনটা অবশ্যই কি হবে, কাইরাল কার্বন হবে। আর কাইরাল কার্বন সর্বদা কি থাকে, মাঝেই থাকবে। তো এটার অ্যান্সার আমরা পাইলাম। পরবর্তীটা গ নাম্বারের এই অপশনটায় কেন কাইরাল কার্বন হবে না? তো CH3 আছে, একটা H আছে, নিচে OH দিলাম, আবার এইদিকে একটা CH3। তো দুইটা ভিন্ন মূলক, দুইটা একই জাতীয় মূলক থাকার কারণে এটা কি হবে না, কাইরাল কার্বন হবে না। এ কারণে আমাদের অ্যান্সার এটাই হবে। দ্বিতীয় নম্বর প্রশ্ন, নিচের কোন যৌগটি আলোক সমানতা প্রদর্শন করে? একটা প্রশ্ন ভালোই আসে পরীক্ষায়, যেটা অ্যালকেনের সর্বনিম্ন কত কার্বনের যৌগ আলোক সমানতা প্রদর্শন করে। তো সেই ক্ষেত্রে আমরা একটা কাজ করব, কার্বনকে দিয়ে একপাশে একটা হাইড্রোজেন দিলাম, আরও 3 দিকে 3টা হাত দিলাম বা যোজ্যতা দিলাম। তো একটা হাতে আমরা CH3 দিলাম, আর একটা হাতে C2H5 দিলাম, আর একটা হাতে C3H7 দিলাম। তার মানে এখন কিন্তু আমাদের এইটা একটা কি হয়েছে, কাইরাল কার্বন হয়ে গেছে। মানে এই কার্বন এখন কি কাইরাল কার্বনে পরিণত হচ্ছে। তো টোটাল এই যৌগের যদি আমি আণবিক সংকেত লিখি, তাহলে
কার্বন আছে 7টা, হাইড্রোজেন আছে কয়টা? 16টা। এ কারণে অ্যালকেনের সর্বনিম্ন 7 কার্বনের যৌগ কি দেখায়? আলোক সমানতা প্রদর্শন করে। তো আমাদের অ্যান্সার অবশ্যই এটা হবে। তো তার পরবর্তী যে প্রশ্ন, আলোক সক্রিয় সমাণু হওয়ার জন্য অ্যালকেনের সর্বনিম্ন কার্বন সংখ্যা হবে কত? 7। অবশ্যই 7 হবে। তো নিচের কোন যৌগটি অপটিক্যাল আইসোমারিজম দেখায়? অপটিক্যাল বলতে আলোক সমানতা। কোনটি আলোক সমানতা দেখাবে? অবশ্যই এর মধ্যে যার কাইরাল কার্বন আছে সেই আলোক সমানতা দেখাবে। তো প্রথম যে অপশন আছে সেটা যদি আমরা একটু গাঠনিক সংকেত দিয়ে দেখি, যে COOH আছে, কার্বনের সাথে একটা COOH যুক্ত আছে, একটা NH2 যুক্ত আছে, আর সাথে 2টা হাইড্রোজেন আছে। তো 2টা হাইড্রোজেন থাকার কারণে, মানে একই জাতীয় 2টি পরমাণু থাকার কারণে এটা কি হবে না? কাইরাল কার্বন হবে না। দ্বিতীয় নাম্বার যেটা আছে, খতে যেটা অপশন আছে সেটার যদি একটু গাঠনিক সংকেত দিয়ে আমরা দেখি, এই কার্বনের লিখলাম আগে, তারপরে এই কার্বনের সাথে একটা COOH যুক্ত আছে সেটাকে লিখলাম, একটা NH2 যুক্ত আছে সেটাকেও লিখলাম, একটা হাইড্রোজেন যুক্ত আছে সেটাকে লিখলাম, আর একটা CH3 যুক্ত আছে। তার মানে এইখানে এই কার্বনের 4 হাতে দেখো 4টা ভিন্ন পরমাণু বা মূলক যুক্ত আছে। এই কারণে এইটা কি? কাইরাল কার্বন। তো এইটা যেহেতু কাইরাল কার্বন আছে, এটা অবশ্যই কি দেখাবে? আলোক সমানতা দেখাবে। এরপরের যে প্রশ্ন, কোনটি অপ্রতিসম অ্যালকিন? অপ্রতিসম অ্যালকিন বলতে দ্বিবন্ধনের উভয় পাশের কার্বনে যদি অসমান হাইড্রোজেন থাকে তাহলে তাকে অপ্রতিসম অ্যালকিন বলে। তো এইখানে দ্বিবন্ধনের উভয় পাশে, এই দ্বিবন্ধনের উভয় পাশের কার্বনে 2টা হাইড্রোজেন আছে, অবশ্যই এটা প্রতিসম। এক্ষেত্রেও দ্বিবন্ধনের উভয় পাশে হাইড্রোজেন আছে সমান, তাহলেও প্রতিসম। এইখানে দ্বিবন্ধনের উভয় পাশের কার্বনে হাইড্রোজেন সংখ্যা কি আছে? ভিন্ন আছে। যেমন এইখানে 2টা হাইড্রোজেন, এইখানে একটা হাইড্রোজেন, তার মানে এইটাই হবে কি? অপ্রতিসম অ্যালকিন। এছাড়াও আরেকটা জিনিস সহজভাবে মাথায় রাখা যায়, দ্বিবন্ধনের উভয় পাশের কার্বন সংখ্যা যদি সমান থাকে তাহলে সেটাকে প্রতিসম অ্যালকিন বলা যায়, আর দ্বিবন্ধনের উভয় পাশে কার্বন সংখ্যা যদি ভিন্ন থাকে তাহলে তাকে কি বলা যায়? অপ্রতিসম অ্যালকিন। দেখো এইখানে দ্বিবন্ধনের উভয় পাশে, এই দ্বিবন্ধনের এই পাশে একটা কার্বন আছে, এই দ্বিবন্ধনের এই পাশে 2টা কার্বন আছে, এই কারণে এটা অপ্রতিসম অ্যালকিন। তারপরের প্রশ্নতে যাই আমরা, চেষ্টা করি একটু, যে টটোমারিজম সমানতা প্রদর্শন করে কোন যৌগটি? তো টটোমারিজম সমানতার সংজ্ঞাটা একটু আমাদের মাথায় রাখতে হবে। টটোমারিজম সমানতার সংজ্ঞাটা এমন: কোন যৌগের একটি কার্যকরী মূলক স্বতঃস্ফূর্তভাবে পরিবর্তিত হয়ে নতুন কার্যকরী মূলক বিশিষ্ট যৌগ তৈরি করে এবং উভয় কার্যকরী মূলক বিশিষ্ট যৌগের মধ্যে একটি গতিশীল সাম্য অবস্থা বিদ্যমান থাকে, তাকেই কি বলা হয়? টটোমারিজম সমানতা বলে। তো টটোমারিজম সমানতাটা সাধারণত অ্যালডিহাইড বা কিটোন প্রদর্শন করে থাকে। টটোমারিজম সমানতা প্রদর্শন করে কারা? এটা একটু আমরা লিখি। টটোমারিজম সমানতা প্রদর্শন করে, টটোমারিজম সমানতা প্রদর্শন করে অ্যালডিহাইড বা কিটোন। এইটা ভালো মতো মাথায় রাখবো। আর এক্ষেত্রে অ্যালডিহাইড বা কিটোন থেকে অসম্পৃক্ত অ্যালকোহল তৈরি হয়। কি? অ্যালডিহাইড বা কিটোন থেকে, অ্যালডিহাইড বা কিটোন থেকে অসম্পৃক্ত অ্যালকোহল তৈরি হয়। অসম্পৃক্ত অ্যালকোহল। তো অসম্পৃক্ত অ্যালকোহল বলতে দ্বিবন্ধনযুক্ত অ্যালকোহল তৈরি হবে। তো আমাদের প্রথম প্রশ্ন আছে, টটোমারিতা প্রদর্শন করে কোন যৌগটি? তো সেটাতে অবশ্যই প্রথমটায় আছে প্রোপানন, প্রোপিন, প্রোপানল, প্রোপানোয়িক অ্যাসিড। তো প্রোপানন হলো একটা কিটোন, তার মানে প্রথম প্রশ্নের অ্যান্সারটা হবে, মানে এই যে প্রশ্ন, এই প্রশ্নটার অ্যান্সার হবে প্রথম অপশনই। তো কোন সমানতা
আপনা আপনি ঘটতে পারে। তো এই টোটোমারিজম সমানতাটাই কি হয়, আপনা আপনি ঘটে, মানে স্বতঃস্ফূর্তভাবে ঘটে, স্বতঃস্ফূর্তভাবে নতুন কার্যকরী মূলক বিশিষ্ট যৌগ তৈরি করে। আর কিটোন থেকে কি তৈরি হয়, অসম্পৃক্ত অ্যালকোহল তৈরি হয়। তো এটাও একটা অসম্পৃক্ত অ্যালকোহল, এটাও একটা অসম্পৃক্ত অ্যালকোহল, এটাও একটা অসম্পৃক্ত অ্যালকোহল। তাও আমাদের অ্যান্সারটা কোনটা হবে? তো যদি আমি এই কিটোন রে একটু গাঠনিক সংকেত দিয়ে লিখি, তো সেই ক্ষেত্রে কি হবে, এইটাকে আর একটু গাঠনিক সংকেত দিয়ে লিখলাম যে এখানে CH2 মানে CH3 আছে, নিচে CH2 দিলাম, উপরে H দিলাম। তো এই দ্বিবন্ধনটা এখানে আসবে। তো এই দ্বিবন্ধনের বিকর্ষণে এই দ্বিবন্ধন অক্সিজেন পরমাণুতে স্থানান্তরিত হবে। এর কারণে অক্সিজেন পরমাণু ঋণাত্মক চার্জ বিশিষ্ট হবে। পরবর্তীতে এই হাইড্রোজেন এর সাথে যুক্ত হবে। তো সমানতার মাঝে হুমুখী তীর চিহ্ন অবশ্যই দিতে হবে। তো CH3 COH, এইখানে এই বন্ধন আসার কারণে ডাবল বন্ড হয়ে গেল CH2। তো এই যে গ নাম্বারে কার্বনের সাথে কি নাই, কোনো হাইড্রোজেন নাই, এবং সাথে একটা কি আছে, OH যুক্ত আছে। এই কারণে অবশ্যই অপশন গ এটা সঠিক হবে। এরপরের যেটা আছে সেটা হলো একটা বিক্রিয়া দেওয়া আছে, ওজনীকরণ বিক্রিয়া। তো ওজনীকরণ বিক্রিয়াটা MCQতে প্রায়ই আসে। তো ওজনীকরণ বিক্রিয়া সম্পর্কে আমাদের একটা ভালো মতো ধারণা রাখতে হবে। তো উৎপাদ এখানে তৈরি হয়েছে ইথানল CH3CHO, ইথানল উৎপন্ন হয়েছে। তো ইথানল যদি উৎপন্ন হয়, এই বিক্রিয়াটা আমরা একটু ভালো মতো করি, কিভাবে ইথানল হইল। তো এটা হলো কি, বিউটিন 2কে যদি ওজনীকরণ করা হয়, কাকে দেখো 1 2 3 4 কার্বন, এজন্য বিউট 2 নং কার্বনে ইন যুক্ত আছে, এজন্য এটার নাম কি, বিউটিন 2। তো বিউটিন 2কে আমরা যদি ওজনীকরণ করি, তাহলে CCl4 এর উপস্থিতিতে এখানে একটা মধ্যবর্তী ওজোনাইড যৌগ উৎপন্ন হয়। তো ওজন দ্বারা এই যে বিউটিন 2 এর যেখানে দ্বিবন্ধন আছে, এখানে কি করবে, আক্রমণ হবে, আর এই দ্বিবন্ধনের দুইটা বন্ধন পুরোপুরি ভেঙে দেবে ওজন। তো যদি দ্বিবন্ধন পুরোপুরি ভেঙে দেয়, তার মানে এইখানে ফাঁকা হয়ে গেল। তো এই ফাঁকা জায়গায় অক্সিজেন 3টা যুক্ত হবে। তো 3টা যুক্ত করে দিলাম। তো 3টা যুক্ত করার পরে এরপরে আমরা কি করব, এইখানে জিঙ্ক আর পানি ব্যবহার করব, জিঙ্ক আর পানি। তো জিঙ্ক আর পানি ব্যবহার করলে যে উপরের যে অক্সিজেন আছে সেটা জিঙ্কের সাথে যুক্ত হয়ে যাবে, এই অংশটা আলাদা হয়ে যাবে, এই অংশটা আলাদা হয়ে যাবে। তো এইখানে উৎপন্ন হবে CH3CHO, মানে CH3CHO, এইদিকে একটা CH3CHO, মানে দুইটা CH3CHO উৎপন্ন হবে, ইথানল তৈরি হবে। তো এখন আমাদের প্রশ্ন আছে, উদ্দীপকের বিক্রিয়ায় জিঙ্ক ব্যবহার না করলে কি উৎপন্ন হবে। তো জিঙ্ক যদি ব্যবহার না করতাম, এখানে জিঙ্ক অক্সাইড দিলাম। তো জিঙ্ক যদি ব্যবহার না করতাম, তাহলে আর তো জিঙ্ক অক্সাইড পাইতাম না। তো জিঙ্ক ব্যবহার না করলে এই অক্সিজেন এই যে পানির সাথে যুক্ত হয়ে কি তৈরি করত, এটা তো এই বিক্রিয়ার জন্য। আর যদি জিঙ্ক ব্যবহার না করলে এই পানির সাথে অক্সিজেন যুক্ত হয়ে ইথানল তো তৈরি হতোই, আর হাইড্রোজেন পার অক্সাইড উৎপন্ন হয়ে যেত। মানে অক্সিজেন, এই অক্সিজেনের মানে এই পানির সাথে যুক্ত হয়ে কি হইতো, H2O2 উৎপন্ন করত, যা এই ইথানলকে জারিত করে ইথানোয়িক অ্যাসিডে পরিণত করত। এ কারণে উদ্দীপকের বিক্রিয়ায় জিঙ্ক ব্যবহার না করা হলে ইথানোয়িক অ্যাসিড উৎপন্ন হবে। পরের প্রশ্ন আছে, উদ্দীপকের এ যৌগটির জ্যামিতিক সমানতা প্রদর্শন করে, প্রতিস্থাপন বিক্রিয়া দেয় না, ক্ষারীয়কে মানে 4 এর সাথে গ্লাইকল উৎপন্ন করে। তো আমার
একটা জিনিস মাথায় রাখতে হবে, উৎপন্ন যে যৌগটা হবে ওজনীকরণ বিক্রিয়ার মাধ্যমে, তার থেকে এ প্রস্তুতি মানে এর যৌগটা কি হবে সেটা কিন্তু আমাদের তৈরি করা শিখতে হবে। তো শিখবো কীভাবে? এখানে দুইটা ইথানল আছে, তো দুইটা ইথানলকে আমরা এখানে লিখলাম পাশাপাশি। পাশাপাশি অক্সিজেনকে একই দিকে রেখে লিখতে পারলে ভালো হবে। তো আরেকটা যৌগকে ও আরেকটা যৌগর একটু ঘুরাই লিখি, OH(C)CH3। তো এই এদের যে অক্সিজেন, এই অক্সিজেনকে আমরা বাদ দিই, ঠিক আছে? অক্সিজেনকে বাদ দিলে, অক্সিজেন বাদ দিয়ে আমাদের এই যৌগটা হবে কি CH3CH। এখানে অক্সিজেন বাদ, অক্সিজেনের তো দ্বিবন্ধন বা দুইটা হাত, তো তারপরে CH3 হবে, তার মানে বিউটিন 2 হবে আমাদের যৌগ। তো বিউটিন 2 এর মধ্যে দ্বিবন্ধন আছে, তো দ্বিবন্ধন থাকলে এবং দ্বিবন্ধনের সাথে যুক্ত কার্বনে যদি দুইটা ভিন্ন পরমাণু বা মূলক যুক্ত থাকে তাহলে সেটা কি করে? জ্যামিতিক সমানতা প্রদর্শন করে, তার মানে অপশন 1 সঠিক। তারপরেরটা কি? প্রতিস্থাপন বিক্রিয়া দেয় না। সাধারণত অ্যালকেন প্রতিস্থাপন বিক্রিয়া দেয়, অ্যালকাইন প্রতিস্থাপন বিক্রিয়া দেয়, কিন্তু অ্যালকিন প্রতিস্থাপন বিক্রিয়া দেয় না। তো সেই ক্ষেত্রে আমাদের এই যে বিউটিন 2 প্রতিস্থাপন বিক্রিয়া দেবে না, এটাও সঠিক। এরপরে আছে ক্ষারীয় KMnO4 দ্রবণের সাথে গ্লাইকল উৎপন্ন করে। তো দ্বিবন্ধন যেহেতু আছে সেহেতু এটা KMnO4 এর সাথে কি করবে? গ্লাইকল উৎপন্ন করবে, এটাও হবে আমাদের অ্যান্সার। তো আমরা তারপরের প্রশ্নে যাই। এখানে একটা বিক্রিয়া আছে যে অ্যালকিনের সাথে HBr এর বিক্রিয়া এবং প্রভাবক হিসাবে H2O2 আছে। তো আমাদের এই যৌগটা একটা অপ্রতিসম অ্যালকিন, কেননা দ্বিবন্ধনের উভয় পাশে কার্বন অসমান। তো অপ্রতিসম অ্যালকিনের সাথে যদি অপ্রতিসম বিকারকের বিক্রিয়া হয় তাহলে সেটা মার্ক-নিকবের বিক্রিয়া বা মার্ক-নিকবের বিপরীত নীতির বিক্রিয়া হতে পারে। যদি প্রভাবক H2O2 থাকে তাহলে মার্ক-নিকবের বিপরীত নীতি অনুযায়ী বিক্রিয়া হবে, আর প্রভাবক যদি H2O2 না থাকে তাহলে সেটা মার্ক-নিকবের নীতি অনুযায়ী বিক্রিয়া হবে। তো মার্ক-নিকবের নীতি হলো অপ্রতিসম অসম্পৃক্ত হাইড্রোকার্বনের সাথে অপ্রতিসম বিকারকের জুথ বা সংযোজন বিক্রিয়ায় বিক্রিয়ক অণুর ধনাত্মক অংশ বেশি সংখ্যক হাইড্রোজেন বিশিষ্ট কার্বন পরমাণুর সাথে যুক্ত হবে। আর তাইলে মার্ক-নিকবের বিপরীত নীতিতে যদি H2O2 থাকে তাহলে এই ধনাত্মক অংশ কম সংখ্যক হাইড্রোজেন বিশিষ্ট কার্বনের সাথে যুক্ত হবে, তার মানে আর এইটার সাথে হাইড্রোজেন মানে এই হাইড্রোজেনটা যদি এর সাথে যুক্ত হয় তাহলে CH2, এরপরে কি হবে? দ্বিবন্ধন ভেঙে একক বন্ধন হয়ে যাবে, এই CH2 এর সাথে একটা Br যুক্ত হবে। তো এইটা হলো কি বলতো আমাদের এ যৌগ, এটা কি আমাদের এ যৌগ হবে, এই জন্য আমাদের অপশন গ নাম্বার সঠিক হবে। তারপর উক্ত বিক্রিয়ায় মার্ক-নিকবের নীতি প্রযোজ্য নয়। অবশ্যই মার্ক-নিকবের নীতির বিপরীত নীতি, মার্ক-নিকবের নীতি প্রযোজ্য হবে না। উৎপাদ এ আলোক সক্রিয়, উৎপাদের মধ্যে কাইরাল কার্বন নাই, এজন্য এটা আলোক সক্রিয় হবে না, অবশ্যই এই অপশনটা সঠিক নয়। তারপর মুক্তমূলক সৃষ্টির মাধ্যমে বিক্রিয়া সংঘটিত হয়। তো একটা জিনিস মাথায় রাখবো যে মার্ক-নিকবের নীতিটা হয় কার্বোক্যাটায়ন সৃষ্টির মাধ্যমে, আর মার্ক-নিকবের বিপরীত নীতিটা হয় মুক্তমূলক সৃষ্টির মাধ্যমে, অবশ্যই এটা সঠিক হবে। এরপরের যে প্রশ্ন সেটা আমরা একটু সলভ করি। যে একটা বিক্রিয়া আছে KOH অ্যালকোহলীয় লেখা আছে, যদি KOH অ্যালকোহলীয় থাকে তাহলে বুঝে নিতে হবে সেটা অপসারণ বিক্রিয়া। আর এই অপসারণ বিক্রিয়ায় যে কার্বনের সাথে Br যুক্ত আছে তার পরবর্তী কার্বনকে বলা হয়, মানে এই যে কার্বনের সাথে Br যুক্ত আছে এই কার্বনকে বলা হবে আলফা কার্বন, তার পরবর্তী কার্বনকে বলা হবে বিটা কার্বন, এর পরবর্তী কার্বনটাও কি বিটা কার্বন। মানে মূলকের সাথের কার্বনরে আলফা কার্বন বলে,
মূলকের সাথের কার্বন যদি আলফা হয়, আলফার পরবর্তী কার্বনটা বলা হয় বিটা, যেহেতু আলফার এই পাশেও একটা কার্বন আছে, এই পাশেও একটা কার্বন আছে, এই কারণে এটাও বিটা কার্বন, এটাও বিটা কার্বন। তো যে বিটা কার্বন থেকে, মানে যে বিটা কার্বনে কম সংখ্যক হাইড্রোজেন আছে, সেই বিটা কার্বন থেকে বেশি সংখ্যক হাইড্রোজেন অপসারিত হবে, কেননা এটা KOH অ্যালকোহলীয় আছে, তার মানে অপসারণ বিক্রিয়া দেবে, তার মানে এই অবস্থান থেকে বেশি পরিমাণ হাইড্রোজেন অপসারিত হবে। তো এই অবস্থান থেকে যদি বেশি পরিমাণ হাইড্রোজেন অপসারিত হয়, তো আমি যৌগের সংকেত লিখি CH3 CH2, বেশি পরিমাণ হাইড্রোজেন ওই অবস্থান থেকে অপসারিত হইল, আর এই Brটাও অপসারিত হবে, তার মানে এখানে ডাবল বন্ড CH, আর এইখান থেকে তো কম পরিমাণ হাইড্রোজেন অপসারণ হয়, তার মানে CH3 লিখলাম। তো এখন দেখো উদ্দীপকের এ যৌগের নাম হলো পেন্টিন 2। কি যৌগ পাইলাম? পেন্টিন 2। আর বাদ বাকি এই হাইড্রোজেন আর OH মিলে পানি উৎপন্ন করে, এই Br আর K মিলে KBr উৎপন্ন করে। তো এইখানে যে যৌগ আছে দেখো, যে দ্বিবন্ধনযুক্ত কার্বনে একটা জিনিস একটু মাথায় রাখলে ভালো হয়, যে একটা দ্বিবন্ধন দিয়ে রাখলাম, এই কার্বন আর এই কার্বন, এটা হলো বাম কার্বন আর এটা ডান কার্বন। তো একটা নোট আমরা মাথায় রাখবো, নোটটা হলো এমন যে দ্বিবন্ধনযুক্ত ডান কার্বনে বা বাম কার্বনে একই জাতীয় পরমাণু বা মূলক যুক্ত থাকলে উক্ত যৌগ জ্যামিতিক সমানতা প্রদর্শন করে না। দ্বিবন্ধনযুক্ত ডান বা বাম কার্বনে একই জাতীয় পরমাণু বা মূলক যুক্ত থাকলে জ্যামিতিক সমানতা প্রদর্শন করে না। তার মানে এইটার ক্ষেত্রে দ্বিবন্ধনযুক্ত কার্বনের সাথে এই পাশে একটা হাইড্রোজেন CH3 আছে, এই পাশে একটা হাইড্রোজেন, এই পাশে ইথাইল মূলক আছে, অবশ্যই এটা জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে। তারপরে এটা উদ্দীপকের এই যৌগ কি মার্কনিকোভের নিয়ম মেনে চলবে? এটার দ্বিবন্ধনযুক্ত কার্বনের সাথে কি আছে? হাইড্রোজেন তো ভিন্ন হাইড্রোজেন নাই, অবশ্যই এটা মার্কনিকোভের নিয়ম মেনে চলবে না। ব্রোমিন দ্রবণ বর্ণহীন করে, অবশ্যই ব্রোমিনের দ্রবণকে বর্ণহীন করবে। এরপর আছে উদ্দীপকের বিক্রিয়াটি কোন ধরনের? এটা একটা অবশ্যই কি বিক্রিয়া? KOH অ্যালকোহলীয় আছে, অপসারণ বিক্রিয়া। তো আমাদের এই পর্যন্তই আছে আজকের MCQ। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।